অবস্থা পোলাপাইন। তো আজকে আমরা বুয়েটের রিটেনে আসা একটা চমৎকার কোশ্চেনের সলিউশন দেখব ব্যাখ্যা সহ, আর পাশাপাশি আপনাদের একটা কমন কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব প্রমাণ সহ। বিশেষ করে এইচএসসি 28 যারা আছেন তাদের কয়েকদিন পরে এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসবে যে অ্যাকচুয়ালি আমরা বোর্ড এবং অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বো, বা একবারে কিভাবে পড়লে আমাদের বোর্ড এবং অ্যাডমিশনের প্রিপারেশন একসাথে কি হবে, কমপ্লিট হবে। আগে কি আমি বোর্ডের জন্য পড়বো, দেন বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবো, নাকি একসাথে পড়বো? তো এই টাইপের দেখা যায় কনফিউশন কোশ্চেন আপনাদের মাথায় কিন্তু কলেজের শুরুর দিকে আপনার ঘুরপাক খায়। তো আমার মতে অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়াশোনার তেমন কিছুই থাকে না, যদি আপনি বোর্ড পরীক্ষার জন্য প্রপারলি প্রিপারেশন নেন। একটা স্টুডেন্ট যদি বোর্ড পরীক্ষার জন্য একবারে 100% প্রিপারেশন কমপ্লিট করে, তার অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু প্রায় 80 থেকে 85% কমপ্লিট হয়ে যায়। মাথায় রাখবেন, বোর্ড পরীক্ষার সিলেবাস এবং অ্যাডমিশনের সিলেবাস কিন্তু একেবারে সেম। কেউ যদি এটা ভাবেন আগে আমি বোর্ড পরীক্ষার জন্য পড়ে নেই, দেন বোর্ড পরীক্ষার পরে যে সময় পাবো সেটার জন্য অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়বো, দেখেন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের মাঝখানে যে গ্যাপটা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস সময় থাকে। তো আপনি যদি ভাবেন যে এখন তো একটু গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াই, একবারে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর একবারে সে একটা কামব্যাক দিব, বা আপনার যদি কোনো সিনিয়র ভাইয়াটা এমন কোনো পরামর্শ দিয়ে থাকে যে বোর্ড পরীক্ষার জন্য আহামরি না পড়লেও সমস্যা নাই, পরীক্ষার পরে একবার অ্যাডমিশনে কাপাই দিব, দেখেন অ্যাকচুয়ালি সে আপনাকে মানে মারা খাওয়ার টেকনিক বলে দিতেছে। মানে শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, বাট মাথায় রাখবেন আপনি বোর্ড পরীক্ষার জন্য যত ভালো করে প্রিপারেশন নেবেন আপনার অ্যাডমিশনের প্রিপারেশন ততটাই স্ট্রং হবে। মেজরিটি কেসে দেখা যায় যারা বোর্ড পরীক্ষায় ভালো করে, বোর্ড পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেয়, তারাই মূলত অ্যাডমিশনে গিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে চান্স পায়। খুব কম ক্ষেত্রে এমন দেখা যায় যে বোর্ড পরীক্ষার জন্য আহামরি প্রিপারেশন নেয় নাই, অথবা কোনো অ্যাক্সিডেন্টাল কেসে বোর্ড পরীক্ষা খারাপ হলে অ্যাডমিশনকে ভালো করে, এমন এক্সাম্পলও আছে। বাট যদি আপনি মেজরিটি কেসে দেখেন, আপনার বোর্ড পরীক্ষার প্রিপারেশন যতটা ভালো হবে আপনি যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় অন্যদের তুলনায় ততটা ইনশাল্লাহ আগে থাকবেন। একটা এক্সাম্পল হিসেবে আমরা এই যে বুয়েটের রিটেন কোশ্চেনটা নিয়েছি, তো বুয়েটের এক্সাম সিস্টেম সম্পর্কে আগে কিছু বলে দিই। আমাদের বুয়েটে কেমিস্ট্রি পার্টে 200 নম্বরের রিটেন কোশ্চেন থাকে, অর্থাৎ 20টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে আপনার 10 মার্ক করে থাকে। এখন দেখেন কেমিস্ট্রি প্রথম পত্রে রাসায়নিক পরিবর্তন যখন আমরা পড়াই, আমরা চিল্লাপাল্লা করে বলি যে পিএইচ বাফার দ্রবণ থেকে একটা সিকিউ বোর্ড পরীক্ষায় থাকবে, বোর্ড পরীক্ষায় আসবে। এখন যেই স্টুডেন্ট বোর্ড পরীক্ষার জন্য পিএইচ বাফার দ্রবণ টপিকটা খুব ভালোভাবে পড়ছে, তার জন্য বুয়েটের এই রিটেন কোশ্চেনটা একেবারে ডাল ভাত। কারণ কি, এই কোশ্চেন থেকেও আর কমপ্লিকেটেড কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, পোলাপেন বোর্ড পরীক্ষায় সলভ করে। তাহলে আপনি যদি বোর্ড পরীক্ষার জন্য পিএইচ বাফার দ্রবণ এবং এই রিলেটেড যত প্রবলেম আছে ভালো করে সলভ করে ফেলেন, অ্যাডমিশনের জন্য কিন্তু আপনার প্রিপারেশন এই টপিকের উপর অলরেডি কি ডান। জাস্ট আপনাকে শিখতে হবে যে অ্যাডমিশন ওই অল্প সময়ের মধ্যে কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন। এখন দেখেন আমরা এই কোশ্চেনটা সলভ করবো, এবং আমি এখানে এই বক্স করার জায়গা হচ্ছে বইতে কিন্তু কোশ্চেন এবং আনসার শিট একসাথে থাকে। যেমন লাস্ট যে আপনার পরীক্ষাটা হয়েছে সেখানে দেখবেন একটা পেজে 3টা কোশ্চেন ছিল। এই যে কোশ্চেন, তারপরে কোশ্চেনের আনসার করার জন্য জায়গা ছিল, দেন কোশ্চেনের আনসার করার জন্য জায়গা ছিল, দেন কোশ্চেনের আনসার করার জন্য জায়গা ছিল। অর্থাৎ এই যে কোশ্চেনটা, এটার আনসার কিন্তু আপনি নির্ধারিত জায়গার মধ্যে কি করতে হবে, শেষ করতে হবে। তার মানে বড় বড় ম্যাথগুলো কীভাবে আপনি সহজেই অল্প জায়গায় করবেন সেটা কিন্তু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। কিন্তু ওই করার প্রসেস কি সেম, বোর্ডেও যেমন অ্যাডমিশনেও কি তেমন। দেখেন এখানে কি বলছে, 1 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 1 মোল সোডিয়াম অ্যাসিটেট সম্বলিত 1 লিটার দ্রবণ। আগে আমরা কোশ্চেনটা এটার একটু খেয়াল করি। দেখেন অ্যাসিটিক অ্যাসিড কোনটা বলেন তো? এই যে এটা না, CH3COOH। এবং এই অ্যাসিটিক অ্যাসিডের লবণ কোনটা বলেন তো? এটা না, CH3CONA। তাহলে দেখেন এই যে অ্যাসিটিক অ্যাসিড এটা মূলত একটা দুর্বল অম্ল, আর এই যে সোডিয়াম অ্যাসিটেট এটা মূলত এই দুর্বল অম্ল হতে উৎপন্ন একটা লবণ। এখন আমরা কি জানি, একটা দুর্বল অম্লকে ওই অম্লের লবণের সাথে যদি মিশ্রিত করা হয় তাহলে একটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়। তাহলে অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয়? একটা দুর্বল অম্লকে ওই অম্লের লবণের সাথে যখন মিশ্রিত করা হবে তখন সেটা একটা অম্লীয় বাফার দ্রবণ হবে। তাহলে আমাদের এখানে যে দ্রবণটার কথা বলা হয়েছে সেটা মূলত কি একটা অম্লীয় বাফার দ্রবণ। ওকে, এখন এখানে কি করা হয়েছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলো। এখন দেখেন, এখন আমার দ্রবণে কি আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, সোডিয়াম অ্যাসিটেট আছে। তাহলে আমি যখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তাহলে যেহেতু এটা একটা তীব্র ক্ষার, আর ক্ষার কি করবে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লবণ এবং পানি। এই যে আপনার ক্ষারের OH এবং অ্যাসিডের H মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। আর আপনার এই সোডিয়াম এবং এটা মিলে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড এই লবণটা তৈরি করবে। ওকে, এখন যেহেতু একটা বাফার দ্রবণ, তাহলে বাফার দ্রবণের আমরা পিএইচ নির্ণয় করি কোন সূত্র দিয়ে বলেন তো? পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ n সল্ট ডিভাইডেড বাই n অ্যাসিড, অর্থাৎ লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। এখন দেখেন
কোশ্চেনটা যদি এতটুক থাকতো তাহলে এখানে বলে দিছে লবণ কয় মোল 1 মোল, তাহলে আমি এখানে 1 বসাই দিতাম। আবার অ্যাসিড কয় মোল 1 মোল, এখানে আমরা কি 1 বসাই দিতাম। কিন্তু দেখেন আপনি যখন 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছেন, এখন 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত বলেন তো? আমরা যদি এর আণবিক ভর দ্বারা ভাগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 40, তাহলে এখানে কত আসে 0.1 মোল আসে। তাহলে দেখেন 4/40 এখানে 1/10 মানে 0.1 মোল আসে। তাহলে ব্যাপারটা কি দেখেন, এখানে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড ছিল, 1 মোল লবণ ছিল, তাহলে রেশিওটা দেখেন 1:1:1। মানে আপনি এখানে যদি 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেন, সেটা কিন্তু 0.1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.1 মোল লবণ তৈরি করবে, তাই না? এখন দেখেন, তার মানে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করছি তখন ঘটনাটা কি করছে, 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.1 মোল লবণ তৈরি করে ফেলছে, তাই না? তাহলে খেয়াল করেন তো আমাদের অ্যাসিটিক অ্যাসিড ছিল কয় মোল? আমাদের অ্যাসিটিক অ্যাসিড ছিল কয় মোল? 1 মোল। এখন এই 1 মোলের মধ্য হতে 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে ফেলছে। তাহলে এখন অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যাটা কত হবে বলেন তো? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যাটা কত হবে বলেন তো? 0.9 মোল না? কারণ দেখেন ছিল 1 মোল, বিক্রিয়া করে ফেলছে 0.1 মোল, তাহলে এখন অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 0.9 মোল, ওই যে 1 মাইনাস 0.1। আবার দেখেন লবণ ছিল কয় মোল? 1 মোল। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার কারণে আর অতিরিক্ত 0.1 মোল লবণ তৈরি হয়েছে না? তাহলে লবণের মোল সংখ্যাটা কত হবে? 1.1 মোল না? তাহলে ছিল 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার কারণে আরো 0.1 মোল তৈরি হয়েছে, তাহলে লবণের মোল সংখ্যা কত? 1.1। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব। দেখেন এই পি কে এ কি? পি কে হচ্ছে মাইনাস লগ কে এ, আর এই কে এর মানটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে মাইনাস লগ কে এ, কে এর মান কত? 1.8 × 10⁻⁵ প্লাস লগ, এখানে সল্টের মোল সংখ্যা 1.1, অ্যাসিডের মোল সংখ্যা 0.9। তাহলে এটা যদি সলভ করেন তাহলে দেখবেন যে আনসারটা 4.8 আসে। হ্যাঁ, আমরা আনসারটা আগে বের করে রাখছিলাম, থেকে 4.8 আসে। তাহলে দেখেন এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ রিটেনের জন্য, কারণ বোর্ড পরীক্ষায় এর থেকেও ক্রিটিক্যাল, এর থেকেও আপনার পেঁচানো ম্যাথ আমরা বোর্ড পরীক্ষার জন্য সলভ করে থাকি। তাহলে যেই ভদ্রলোক বা যিনি বোর্ড পরীক্ষার জন্য পিএইচ এবং বাফার জবনকে একবারে মানে পড়ে তামাতামা করে ফেলছে, তার কাছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাল ভাতি মনে হবে। দেখেন এতটুকু পড়ার পর আমরা বুঝতেই পারতেছি এখানে একটা অম্লীয় বাফার জবন সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমাদের সূত্রটা কি হবে? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এই যে লবণের মোল সংখ্যা বাই অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে আমরা এখানে তো 1 আর এখানে 1 বসাই দিতাম, কিন্তু পরবর্তীতে কি বলছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। এখন 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যখন যোগ করলাম, সেটা দ্রবণীকে কি করলো? ওই যে 1 মোল অ্যাসিড থেকে সে 0.1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.1 মোল লবণ তৈরি করলো। তার মানে অ্যাসিড 0.1 মোল কমে গেল আর লবণ কি 0.1 মোল বেড়ে গেল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে বিক্রিয়া হওয়ার পরে অ্যাসিডের মোল সংখ্যাটা হবে 0.9 মোল আর লবণের মোল সংখ্যাটা হবে 1.1 মোল। সেটা এখানে বসে দিলে কিন্তু আনসারটা চলে আসবে। এবং দেখেন আমরা কিন্তু প্রবলেমটা এই বক্সের ভেতরে কি করছি? সলভ করছি। তার মানে এটা দেখেন আমরা কিন্তু চাইলে আপনি এই যে এটাও যদি ইনকেস না দেখান, সিম্পলি এই বিক্রিয়াটা দেখাবেন, বিক্রিয়াটা দেখে এই ইকুয়েশনটা লিখে মান বসাই দিলে আপনার কিন্তু মানে এই 2 লাইনের মধ্যে খেয়ে যাবে, অঙ্কটা শেষ হয়ে যাবে। এখানে তো ডিটেলসে দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে একটা কথা মাথায় রাখবেন, বিশেষ করে এইচএসসি 28 যারা আছেন এবং 27 যারা রিসেন্টলি আপনার সেকেন্ড ইয়ারে উঠছেন তাদেরকেও বলবো, আপনি যদি এটা ভাবেন যে কোনোভাবে এখন দিন পার করি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর একবার ফাটাই দিব, বা আমার তো বড় ভাই আছে, পীর আছে, উনি বলছে যে চিল প্যারা নাই, এখন একটু রিল্যাক্স করো, বোর্ড পরীক্ষার পরে দেখা যাবে। দেখেন অ্যাকচুয়ালি সে নিজেও মনে মারা খেয়ে আছে, আপনাকে মারা খাওয়ার কি প্ল্যান দিতেছে। তাহলে মাথায় রাখবেন অ্যাডমিশনে ভালো করার জন্য অন্যতম উপায় হচ্ছে একবারে কলেজের শুরু থেকেই ভালো করে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। আর ম্যাক্সিমাম আপনি কি করতে পারেন, আপনি বোর্ড পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি আপনার যেই প্রতিষ্ঠানে বা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, আপনার যদি মেডিকেলে অ্যাডমিশন দেওয়ার ড্রিম থাকে, তাহলে আপনি মেডিকেলের একটা কোশ্চেন ব্যাংক সাথে সাথে সলভ করতে পারেন, বা ঢাবির একটা কোশ্চেন ব্যাংক রাখতে পারেন, বা আপনার যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার স্বপ্ন থাকে আপনি বুয়েটের একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারেন। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার বোর্ড পরীক্ষার জন্য যেই চ্যাপ্টারটা আপনি কলেজে শেষ করলেন বা যেই চ্যাপ্টারটা পড়া শেষ করলেন, আপনি ওই চ্যাপ্টার থেকে ওই যে বুয়েট মেডিকেল ঢাবিতে আপনার কী টাইপের কোশ্চেন আসছে সেগুলো একটু করতে পারেন, আপনি পাশাপাশি প্র্যাকটিস করতে পারেন যদি পসিবল হয়। বাট তাও যদি না পারেন, জাস্ট বোর্ড পরীক্ষার জন্য ভালো করে পড়েন। আপনি শিওর থাকেন একবার মিলাই নেন, কারণ এই বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের মাঝখানে যে 2 থেকে 3 মাস, ওই 2 থেকে 3 মাসে অ্যাকচুয়ালি নতুন করে কিছু পড়াই হয় না, হয় হচ্ছে রিভিশন। তাহলে আপনি 17-18 মাসের পড়া কিন্তু 2-3 মাসে পড়ে শেষ করতে পারবেন না যদি না আপনার আগে থেকে ভালো করে পড়া থাকে।